আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে, যার শিরোনাম হচ্ছে আমাদের সম্পদ। তো এই অষ্টম অধ্যায়ের বেসিক পার্ট আলোচনা করা হবে। তো আমরা সেই বেসিক পার্টটাকে কয়েকটা অংশে ভাগ করেছি। এই পর্বে আমরা কথা বলবো মাটি নিয়ে, অর্থাৎ মাটির ব্যবহার। মাটির মধ্যে দ্রবীভূত পানি থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, আরও অন্যান্য উপাদান থাকতে পারে। মাটিতে বিভিন্ন খনিজ পদার্থ থাকতে পারে, সেই খনিজ পদার্থগুলোকে কোন কোন কাজে ব্যবহৃত হয়, ইত্যাদি ইত্যাদি অংশগুলো নিয়ে আমরা এই পর্বে কথা বলবো। তো চলো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে দেখো কি বলতেছে যে তো আমাদের প্রথম টপিক মাটির গঠন। মাটি আসলে কি দিয়ে গঠিত হয়? তো দেখো এখানে বলা আছে যে মাটি কিন্তু বিভিন্ন রকম জৈব এবং অজৈব পদার্থ নিয়ে গঠিত, অর্থাৎ মাটির মধ্যে জৈব পদার্থও থাকতে পারে, অজৈব পদার্থ থাকতে পারে। বেসিক্যালি মাটি হচ্ছে নানান রকম পদার্থের মিশ্রণ। এই পদার্থকে যখন আমরা ক্লাসিফাই করতে চাই তখন আমরা মোস্টলি যে দুইটা অংশ সেখানে পাই, একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। সো তোমাদেরকে যদি মাটির সংজ্ঞা দেওয়া হয় তখন তোমরা সেটাকে জৈব ও অজৈব এরকম দুইটা অংশে তোমরা বিভক্ত করতে পারবা। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি কি দেখো, মানে কোথায় যাচ্ছি, যে মাটিতে বিদ্যমান বিভিন্ন খনিজ পদার্থের তালিকা। মাটিতে বিভিন্ন খনিজ পদার্থ থাকতে পারে, ধাতু অধাতু বিভিন্ন উপাদান থাকতে পারে। আমরা সেই পদার্থগুলোকে এখন এখানে মানে দেখার চেষ্টা করব যে মাটিতে কোন কোন উপাদান থাকতে পারে। তো দেখো, আমরা এই পদার্থগুলোকে দুইটা অংশে ভাগ করেছি। একটা হচ্ছে কিছু কিছু পদার্থ আছে যেগুলো বেশি পরিমাণে পাওয়া যায়, আর একটা হচ্ছে কিছু কিছু পদার্থ যেগুলো কম পরিমাণে পাওয়া যায়। তো বেশি পাওয়া যায় কোনগুলো, দেখো কোন কোন মৌল বা কোন কোন পদার্থগুলোকে আমরা একটু বেশি পাই। ক্যালসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, সিলিকন, পটাশিয়াম এবং সোডিয়াম। তাহলে এই যে ধাতব পদার্থগুলোর কথা বলা হয়েছে, আমরা মাটির যে গঠন বা ভূত্বকের যে গঠন, সেই গঠনের মধ্যে আমরা এই উপাদানগুলো একটু বেশি পরিমাণে পেয়ে থাকি। আচ্ছা, এছাড়াও অল্প পরিমাণে পাওয়া যেতে পারে কি দেখো, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, কোবাল্ট, বোরন, আয়োডিন এবং ফ্লোরিন। এই যে উপাদানগুলো আছে এগুলোও পাওয়া যায়, বাট এই পাশের পরিমাণটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়, এই পাশের পরিমাণটা একটু কম পরিমাণে পাওয়া যায়। তো মাটিতে বিদ্যমান যে বিভিন্ন খনিজ পদার্থের তালিকা, সেই তালিকা হতে আমরা এটা বুঝতে পারি যে এই যে এখানে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত নামগুলোই হলো আমাদের খনিজ পদার্থ, মাটিতে বিদ্যমান বিভিন্ন খনিজ পদার্থ। এর মধ্যে এগুলো একটু বেশি পরিমাণে পাওয়া যায় আর এগুলো একটু কি কম পরিমাণে পাওয়া যায়, বাট ওভারঅল সমস্ত পদার্থগুলোই কিন্তু আমরা মাটিতে পেয়ে থাকি। তো এগুলা থেকে এমসিকিউ আসতে পারে, অনেক সময় সিকিউ প্রশ্নে এগুলো চার্ট আকারে আসতে পারে যে মাটিতে কোন কোন খনিজ পদার্থ পাওয়া যায় সেগুলো বর্ণনা করো। তখন তোমাদেরকে এই নামগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেনশন করে দিতে হবে। ওকে ফাইন, এবারে যাচ্ছি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে। দেখো এখানে কি বলেছে, এখানে বলতেছে, আমরা এটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, আমরা তো এতক্ষণ যাবৎ বিভিন্ন খনিজ উপাদান সম্পর্কে জেনেছি। এবারে জানবো যে এগুলো আসলে কোন কোন কাজে লাগে। মানে আমরা এই যে খনিজ পদার্থের যে ব্যবহারটা, অর্থাৎ এদেরকে আমরা কাকে কোন কাজে আমরা ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা এখন জানবো। ওকে, তো দেখো আমরা এখন জানার চেষ্টা করব যে মাটির কয়েকটি সাধারণ খনিজ পদার্থের ব্যবহার সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব যে কয়েকটি সাধারণ খনিজ পদার্থের ব্যবহার। ওকে, তো দেখো কি কি ভাবে এদেরকে কাজে লাগানো যায়। সর্বপ্রথম আমরা কথা বলতেছি ম্যাগনেটাইট নিয়ে। ম্যাগনেটাইটের আণবিক সংকেত কি Fe3O4, অর্থাৎ 3টা আয়রন পরমাণু এবং 4টা অক্সিজেন পরমাণু মিলে এই ম্যাগনেটাইট গঠন করবে। ম্যাগনেটাইট মূলত কাজে লাগে লোহা তৈরিতে। আমরা যে লোহার বিভিন্ন উপকরণ বা উপাদান আমরা ব্যবহার করি, লোহার তৈরি জিনিসপত্র আমরা ব্যবহার করি, এই লোহার তৈরি জিনিসপত্রগুলো কিন্তু প্রচুর কাজে লাগে কোথায়? ম্যাগনেটাইট কাজে লাগে লোহা তৈরিতে বা লোহার উপাদান তৈরিতে। আমাদের ম্যাগনেটাইট এই খনিজটি আমরা ব্যবহার করে থাকি। এরপরটা বলছে দেখো চুনা পাথর, নাম হচ্ছে চুনা পাথর, বাণিজ্যিক নাম বা বাজারে চুনা পাথর নামেই সবাই চিনে। এটার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট কোথায় কাজে লাগে? দেখো এখানে বলে দিয়েছে যে সিমেন্ট, আমরা বাসাবাড়ি তৈরিতে সিমেন্ট ব্যবহার করি। তারপরে হচ্ছে কি যে সোডা ব্যবহার করি। সোডা অবশ্য বিভিন্ন সোডা হতে পারে, কাপড় কাচা সোডাতেও লাগতে পারে, বা অন্যান্য যে এখানে আছে সেখানে লাগতে পারে। গ্লাস, লোহা, স্টিল উৎপাদনে এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। গেল। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার দেখো, মাটি যদি অ্যাসিডিক হয় তখন আমরা এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করি। মাটি অ্যাসিডিক বলতে কি বোঝানো হয়? অর্থাৎ মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণটা যদি বেড়ে যায়, তখনও কিন্তু আমরা এটার সাহায্যে মানে আমরা করতে পারি, মাটিকে প্রশমিত করে ফেলতে পারি। গেল দুইটা। 3 নম্বরে বলতেছে দেখো, 3 নম্বরে বলতেছে হচ্ছে কোয়ার্টজ।
বা সিলিকন ডাইঅক্সাইড, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা খনিজ পদার্থ। কোন কাজে লাগে দেখো, কাঁচ। এই যে গুরুত্বপূর্ণ, আমরা কাঁচ শিল্প, কাঁচ শিল্পের প্রধান উপাদানই কিন্তু এই কোয়ার্টজ বা সিলিকন ডাইঅক্সাইড। এছাড়াও দেখো সিরিজ কাগজ, রেডিও এবং ঘড়ি তৈরিতে, মানে মোস্ট অফ দ্য কেস হচ্ছে যেগুলো মধ্যে কাঁচ জাতীয় উপাদান থাকে, এই কাঁচ জাতীয় উপাদানের মধ্যে আমাদের এই কোয়ার্টজ যেই খনিজ পদার্থটি রয়েছে, এই কোয়ার্টজ খনিজ পদার্থটি সেখানে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, 4 নম্বরে যাচ্ছি। দেখো 4 নম্বরে যাচ্ছি হচ্ছে সিলভার বা রূপা তৈরিতে। সিলভার গুরুত্বপূর্ণ একটা খনিজ পদার্থ, এইটা আসলে কোথায় ব্যবহার করা হয়? বলতেছে যে সিলভার বা রূপা এটা কোথায়? গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে এইটা ব্যবহার করা হয়। গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে আমরা সিলভারকে ব্যবহার করে ফেলতে পারি। 5 নম্বরে বলতেছে দেখো মাইকা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসাবে, মানে বিদ্যুৎকে কাট করা, মানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। অনেক সময় আমরা প্লাস্টিক বা জাতীয় রাবার জাতীয় পদার্থ ব্যবহার করি, সেই হিসেবে বিদ্যুৎ নিরোধক পদার্থ হিসেবে মাইকা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে জিপসাম, যার ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। আচ্ছা, সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল, এটা আমাদের সিমেন্ট তৈরিরও কাঁচামাল হিসেবে কাজ করে। আর প্লাস্টার অফ প্যারিস হলো আমাদের অনেক সময় ভাঙা হাড়ে আমরা যে প্লাস্টার করি, সাদা চুন জাতীয় যে পদার্থ, সেই পদার্থটি। এছাড়া কিন্তু আপনার অনেক সময় আমাদের ঘরের রং করার ক্ষেত্রে যে ফিনিশিং দেয় বিভিন্ন মূর্তি বা স্ট্যাচুতে সাদা রঙের যে একটা ফিনিশিং দেওয়া হয়, এই ফিনিশিংটা হচ্ছে মূলত জিপসাম, যেটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস নামে চিনে থাকি। আচ্ছা, দেন যাচ্ছি আমরা কোথায়? ধাতব পাইরাইটস, কপার পাইরাইটস, জিঙ্ক পাইরাইটস। তো সালফার এবং নানান রকম ধাতু তৈরিতে এই ধাতব পাইরাইটস ব্যবহার করা হয়। এরপরে যাচ্ছে সোনা ও হীরা, এটা হচ্ছে গহনা তৈরিতে। দেখো সোনা এবং হীরা দুইটা দিয়ে কি করা হয়? গহনা প্রস্তুত করা হয়। এবং সর্বশেষ গ্যাস, কয়লা এবং পেট্রোল। গ্যাস, কয়লা, পেট্রোল এটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, রান্নার কাজে ব্যবহার করি, গাড়ি ও শিল্প কারখানায় আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে দুইটা জিনিস খুব ভালোভাবে শিখলাম। নাম্বার 1, এখানে হচ্ছে সাধারণ খনিজ পদার্থের ব্যবহার, পদার্থের নাম এবং পদার্থের ব্যবহারগুলো আমরা এখান থেকে শিখতে পেরেছি। এর আগের চার্টে বিভিন্ন ধাতব খনিজ পদার্থ, ম্যাক্সিমামই ধাতব খনিজ পদার্থ এখানে দেখানো হয়েছে। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অংশে যাই। আমরা এবার মাটির যে গঠন, মাটির গঠনের মধ্যে বিভিন্ন উপাদান সমূহ থাকে, সেগুলোর পার্সেন্টেজ দেখব। তো দেখো এখানে লেখা হচ্ছে কি যে মাটির গঠনে বিভিন্ন পদার্থের শতকরা পরিমাণ, মাটিতে কোন পদার্থ কতটুকু আছে তার একটা পাই চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো দেখো মাটির গঠনে জৈব পদার্থ থাকে মাত্র 5%, তার মানে এটা কিন্তু শতকরা পরিমাণের ভিত্তিতে খুবই কম। অজৈব বা খনিজ পদার্থ আমরা যেগুলোর কথা বলেছিলাম, ম্যাগনেটাইট, হেমাটাইট, ক্যালসিয়াম কার্বনেট সহ আরও যেগুলো আছে, এদের পরিমাণ 45%, সব থেকে বেশি। মাটির গঠনে অজৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি। দেন দেখো বায়বীয় পদার্থ রয়েছে 25% আর পানি রয়েছে 25%। সো এই টোটাল মাটির 100 ভাগ গঠন, পানি 25, বায়ু 25, জৈব মাত্র 5 আর অজৈব হচ্ছে 45। সো মিলে টোটাল আমাদের 100%। ওকে, গেল আমাদের এই চার্ট। এবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যেই পার্ট, সেই পার্টে দেখো কি বলছে। এখানে আমরা একটু জানার চেষ্টা করব যে মাটির যে ফসল উৎপাদন হয় মাটিতে, এই ফসল উৎপাদনের ক্ষেত্রে পানির গুরুত্ব আসলে কতটুকু। তো আমরা এবার পানির গুরুত্ব জানার চেষ্টা করব যে ফসল উৎপাদনে পানির গুরুত্ব কতটুকু। ওকে দেখো, সো এটাকে আমরা একটু সামারি করা ট্রাই করি। ফসল উৎপাদন করার ক্ষেত্রে পানি অপরিহার্য। আমরা যেখানেই ফসল রোপণ করি না কেন আমাদেরকে পানি অবশ্যই লাগবে। পানি ফসল উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রথম কথা দেখো, পানি কি করে? মাটিকে রসালো করে রাখে, অর্থাৎ ভিজা বা আর্দ্রতা সৃষ্টি করে রাখে। এবং এই পানিগুলো কিন্তু মাটির কণার যে ফাঁকা যে স্পেস রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় কণাগুলো জমা থাকে আর কি, পানিগুলো জমা থাকে। আচ্ছা, মাটিতে পানি না থাকলে গাছপালা জন্মাতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের মাটিতে অবশ্যই পানি রাখতে হবে। পানি ছাড়া গাছপালা কখনোই জন্মাতে পারবে না এবং বেড়ে উঠতে পারবে না। শুধু গাছপালাই নয়, ফসল উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। আমরা নর্মালি জানি যে পানি দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে। তো যখন কোনো কারণে আমাদের ড্রাই সিজনে
আমাদের পানি যখন শুকিয়ে যায় তখন কি করি আমরা সেচের মাধ্যমে পানি সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক অঞ্চলে সেচের মাধ্যমে কৃষি কাজ করা হয়। দ্যাট মিনস বোঝানো হয় যে ওই মাটিতে ফসল ফলানোর জন্য যতটুকু পানি দরকার ওই পরিমাণ পানি নাই, অতএব আমরা বাহির থেকে পানি সাপ্লাই দিয়ে, সেচের মাধ্যমে পানি সাপ্লাই দিয়ে সেখানে ফসলটা উৎপাদন করে থাকি। আচ্ছা, এখন পানিটা আসলে কেন বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কোশ্চেন, যে কেন উদ্ভিদের বা কোনো কৃষি কাজ করতে হলে পানিই লাগবে, অন্য কোনো জিনিস দিয়ে হচ্ছে না। এর প্রধানত দুইটা কারণ এখানে আসলে দরকার। আমরা এটা জানি যে উদ্ভিদ কি করে বলতো, সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য প্রস্তুত করে। শুধু নিজেদেরটাই না, আমাদেরটা উদ্ভিদ এই সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্যটা প্রস্তুত করে। এই সালোক সংশ্লেষণের জন্য দুইটা বা তিনটা উপাদান অপরিহার্য। একটা হচ্ছে সূর্যালোক বা ক্লোরোফিলের মাধ্যমে সেই সূর্যালোকটা উদ্ভিদ ধারণ করবে। নাম্বার 2 কার্বন ডাইঅক্সাইড, নাম্বার 3 হচ্ছে পানি। তাহলে এই যে দেখো, আমরা যদি সেখানে পানি সাপ্লাই বা পানি সরবরাহ যদি করতে না পারি, তাহলে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারবে না, এবং আমরাও সেখান থেকে যেই হেল্পটা নেই উদ্ভিদ থেকে, উদ্ভিদ সেটাও কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তার মানে পানি এখানের একটা গুরুত্বপূর্ণ অংশ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য, নাম্বার 1। নাম্বার 2 দেখো, উদ্ভিদের বিভিন্ন খনিজ পদার্থ গ্রহণ করতে হয়। যেরকমভাবে তুমি বলতে পারো নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো আসলে উদ্ভিদের পুষ্টি উপাদান। আমাদের যেরকম প্রোটিন গ্রহণ করতে হয়, আমরা আমাদের শক্তি পাওয়ার জন্য আমরা প্রোটিন গ্রহণ করি, তাহলে উদ্ভিদেরও এই সকল পুষ্টি উপাদান প্রয়োজন। কিন্তু উদ্ভিদ কখনো শক্ত বা কঠিন জিনিস গ্রহণ করতে পারে না। এই যে আমি যে নামগুলো মেনশন করলাম, যে বিভিন্ন খনিজ পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, এই উপাদানগুলো যে উদ্ভিদের প্রয়োজন হবে, উদ্ভিদ এইটা মাটির যে, ধরো ফর এক্সাম্পল, ধরো এই হচ্ছে মাটির বিভিন্ন অংশ, এখানে এরকম পানি থাকে, এই যে পানি থাকে, এই পানির মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ অন্যান্য যে উপাদান থাকে, এই অন্যান্য উপাদানগুলো সেই মাটিতে দ্রবীত অবস্থায় থাকে। মাটির মধ্যে যে পানি থাকে সেই পানিতে দ্রবীত অবস্থায় থাকে কি, এই আয়নগুলো, এরা আয়ন আকারে থাকে। তো যখন উদ্ভিদ মূলরোম থেকে পানি শোষণ করে, এই আয়নগুলো কিন্তু উদ্ভিদের মূলরোমের মাধ্যমে উদ্ভিদ দেহের কাণ্ড, পাতায় বিভিন্ন জায়গায় পৌঁছায়। উদ্ভিদ সেখান থেকে কি করতে পারে, এনার্জি বা পুষ্টি উপাদান সে এখান থেকে গ্রহণ করতে পারে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পানি আসলে দুইটা গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে উদ্ভিদের জন্য। নাম্বার 1, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য যে খাদ্য প্রস্তুত করে সেখানে অবশ্যই পানি লাগে। আর নাম্বার 2, উদ্ভিদের নিজস্ব যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ কখনো শক্ত বা কঠিন অবস্থা গ্রহণ করতে পারে না। মাটির নিচে যেই পানি থাকে দ্রবীত অবস্থায়, সেই পানির মধ্যে এরা মানে মিশে থাকে আর কি, মিশ্রিত হয়ে থাকে। উদ্ভিদ যখন মূলরোম থেকে পানি শোষণ করে, তখন এই আয়নগুলো ওই পানির সাথে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। আচ্ছা, গেল এটুকু। তো এই যে আমি যেই কথাগুলো বললাম, দেখো সেই কথাগুলো এখানে বলা হয়েছে যে নিজেদের খাবার নিজেদেরকে প্রস্তুত করে এবং আমাদেরকে অক্সিজেন দেয়। আর একটা ভালো একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, দেখো সালোক সংশ্লেষণ যে শুধুমাত্র যে উদ্ভিদের লাগবে ব্যাপারটা তা না, সালোক সংশ্লেষণ কিন্তু আমাদেরও লাগবে। কারণ না, উদ্ভিদের সালোক সংশ্লেষণ যদি সম্পন্ন না হয়, তাহলে উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার প্রস্তুত করার পাশাপাশি আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করে। আমরা কিন্তু সেই অক্সিজেন নিয়েই বেঁচে আছি। তাহলে যদি এরকম বলা হয় যে সালোক সংশ্লেষণ প্রসেসটা অফ করে দিব, তাহলে উদ্ভিদের ক্ষতি হওয়ার পাশাপাশি আমরাও কিন্তু সেখানে সার্ভাইভ করতে পারবো না, কারণ আমরা কোনো অক্সিজেন সেখান থেকে পাবো না, আমাদেরও অক্সিজেন দরকার। অতএব আমরা যদি বোথ সাইড, উদ্ভিদ এবং প্রাণী উভয়ের কথা চিন্তা করি, সালোক সংশ্লেষণ অবশ্যই দরকার, এবং সালোক সংশ্লেষণ দরকার হলে অবশ্যই কি দরকার, পানি দরকার। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে ফসল উৎপাদনে পানির গুরুত্ব আসলে শুধুমাত্র যে খাদ্য প্রস্তুত হচ্ছে এমনটা না, আমাদের দৈনন্দিন যে শ্বাস প্রশ্বাসের যেই মাধ্যম, এই মাধ্যমটা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে অবশ্যই সেখানে পানি সাপ্লাই করতে হবে, এবং সেই পানি উদ্ভিদ যখন গ্রহণ করবে, উদ্ভিদ গ্রহণ করে যখন খাদ্য প্রস্তুত করবে, আমরা সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা অক্সিজেন পাবো, এবং উদ্ভিদ সেখানে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করবে। ওকে, সো ফাইনালি আশা করতেছি তোমরা এই যে এই কথাগুলোই বলছে যে লাস্ট লাইনটা যদি একটু ফলো করো, দেখা যায় যে পানি না থাকলে উদ্ভিদ মাটি থেকে এসব পুষ্টি উপাদান গ্রহণ করতে পারতো না, ফলে উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদন কি হতো, ব্যাহত হতো। তো এইখানে আসলে এইটাই বুঝতে চাচ্ছে যে পানিটা আসলে কেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যক্ষভাবে, এবং পরোক্ষভাবে অক্সিজেন পাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ওকে, তো পানি নিয়ে আলোচনা হলো, এবারে আসো মাটির অভ্যন্তরে বায়বীয় পদার্থের প্রয়োজনীয়তা, অর্থাৎ মাটির মধ্যে বায়বীয় পদার্থ থাকবে কিনা, থাকলে কেন থাকবে, সেগুলোর গুরুত্ব কি, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে দেখো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে বায়বীয় পদার্থ আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের বায়ুমণ্ডলের কথা বলো, মাটির নিচেও
এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মাটির ভিতরে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, যেরকম কয়েকটা নাম আমরা যদি বলতে চাই, দেখো নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, অক্সিজেন গ্যাস থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকতে পারে। এই সকল গ্যাস সমূহ মাটির অভ্যন্তরে থাকতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এরকম, দেখো যদি ধরো এটা কোনো মাটির সারফেস হয়, এই যে মাটির সারফেস, এই যে ধরো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এরা কি করে, স্থানান্তর হয়। মানে আমরা এটা মাটির ভিতর থেকে তারা বায়ুমণ্ডলে ফিরে যায়, আবার বায়ুমণ্ডল থেকে তারা কি মাটির অভ্যন্তরে চলে আসে। মানে আমরা বলতে পারি যে মাটি থেকে এই সকল গ্যাসীয় পদার্থ বায়ুমণ্ডলে যায়, আবার বায়ুমণ্ডল থেকে এই সকল গ্যাসীয় পদার্থ মাটির অভ্যন্তরে আসে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমাদের ভাষায় বলা হয় কি মাটির বায়ন বা এরিয়েশন, সয়েল এরিয়েশন। আচ্ছা, ওকে। তো এই যে উপাদানগুলোর কথা বললাম, এই উপাদানগুলো আসলে হতে থাকে মাটির সাথে এক্সচেঞ্জ হতে থাকে, ভূপৃষ্ঠের সাথে আমাদের যে বায়ুমণ্ডল এর সাথে এক্সচেঞ্জ হতে থাকে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্যাসগুলো আসলে কেন বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বর পয়েন্ট, আমরা জানি যে মাটিতে কি থাকে, বিভিন্ন অণুজীব থাকে, বিভিন্ন অণুজীব থাকতে পারে যেগুলো মানে অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারবে না। মানে এদেরকে বাঁচিয়ে রাখতে হলে তোমার অক্সিজেন প্রয়োজন হবে। তার মানে মাটিতে যদি অক্সিজেন না থাকে এই অণুজীবগুলো মারা যাবে, এবং এই অণুজীবগুলো উপকারী অণুজীব, যেগুলো আমাদের ফসল উৎপাদন বা আরো অন্যান্য ক্ষেত্রে বেশ ভূমিকা রাখে আর কি। তো এই যে এটা বললাম যে কিছু অণুজীবের সাথে অক্সিজেনের একটা সম্পর্ক রয়েছে, অক্সিজেন না থাকলে এরা বাঁচতে পারে না। আবার অক্সিজেনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কি কাজ করতে পারে দেখো, অক্সিজেন বিভিন্ন পদার্থকে ভেঙে ফেলতে পারে। মানে অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন পদার্থগুলো কি হয়, ভেঙে যায়। যে এই যে অক্সিজেন পানিতে অদ্রবণীয় অনেক খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত করে, যা মাটিতে থাকা পানিতে দ্রবীত হয় এবং পরে উদ্ভিদে স্থানান্তরিত হয়। আমরা সহজে যদি একটু বলতে চাই যে এই অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন শক্ত জিনিস বা কঠিন জিনিস সেটা পানির সাথে কি হয়, দ্রবীভূত হয়ে যায়, এবং দ্রবীভূত হয়ে এটা আস্তে আস্তে কোথায় চলে যায়, এই পানির সাথে দ্রবীভূত হয়ে মূল দ্রবের মাধ্যমে উদ্ভিদ দেহে স্থানান্তরিত হয়। তো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এটা একটা উদ্ভিদ হয় তাহলে এই যে ধরো এইখানে তোমার পানি আছে, এই পানির সাথে এইগুলো দ্রবীভূত হয়ে যায় কার উপস্থিতিতে, অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে, এবং এটা আস্তে আস্তে কি হয় আমাদের উদ্ভিদ দেহের চারদিকে আস্তে আস্তে জাস্ট মূল দ্রবের মাধ্যমে সেখানে চলে যায়। তো তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে মাটির অভ্যন্তরে যে বায়ু সমূহ রয়েছে এটার গুরুত্ব আসলে অনেক বেশি। কারণ এটা ফার্স্ট অফ অল কিছু উপকারী অণুজীবগুলোর সার্ভাইভ করতে হলে অক্সিজেন প্রয়োজন হয়। তার মানে কি এদেরকে বাঁচিয়ে রাখতে হলে আমার অক্সিজেন লাগবে। আর নাম্বার টু, এই অক্সিজেনগুলো কি হয়, বেশি যদি মাটির মধ্যে বেশি হয়ে গেলে তারা বায়ুমণ্ডলে ফিরে যায়, বায়ুমণ্ডলে বেশি হয়ে গেলে তারা আবার মাটির অভ্যন্তরে যেতে পারে। সো এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি বায়ুমণ্ডলের সাথে আমাদের মাটির গভীরের যে অভ্যন্তরীণ যে গ্যাসীয় পদার্থসমূহ আছে এদের মধ্যে একটা ব্যালেন্স, একটা অবস্থা সৃষ্টি হয়। তো এটা আসলে আমাদের পরিবেশের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছুকে সব জায়গাতে সবকিছু ব্যালেন্স থাকা এটা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, অক্সিজেন না থাকলে এই সকল কার্যক্রমগুলো হতে পারতো না, যেটা বললাম যে ব্যাকটেরিয়া বা আরো অন্যান্য উপাদান যে কাজগুলো করে সেগুলো হতে পারতো না। অতএব মানে সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই সকল কিছু ব্যালেন্স রাখাটা, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি এই অংশটাকে এইটুকু বুঝতে পারলাম। ওকে, তো তাহলে দেখো আমরা এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে এখানে বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম। আমরা মাটির গঠন নিয়ে কথা বললাম, আমরা মাটিতে বিভিন্ন খনিজ পদার্থের তালিকা এটা নিয়েও আমরা কথা বলেছি, দেন আমরা খনিজ পদার্থের ব্যবহার নিয়ে কথা বলেছি, দেন আমরা মাটির বিভিন্ন বস্তুর শতকরা পরিমাণ, ফসল উৎপাদনে পানির গুরুত্ব, তারপরে হচ্ছে কি আছে বায়বীয় পদার্থের গুরুত্ব, এই যে পয়েন্টগুলো আছে আমরা এগুলো নিয়ে প্রপারলি কথা বলেছি। আমি আশা করতেছি এই অংশ থেকে তোমরা এই সিম্পল জিনিসগুলো সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়েছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।